আমরা কিন্তু সাধারণ মানুষ জামাতের সমর্থক না। কেন? আমরা 1971 সাল দেখেছি, আমার 70 বছর বয়স চলে, আমি স্বাধীন দেখেছি। তারেক রহমান আপনি কিন্তু দেখেন নাই। স্বাধীন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2 লক্ষ নারী এদেশে ধর্ষিত হয়েছে এই খানাদার বাহিনীর কাছে। পাকিস্তানের এই খানাদার বাহিনীকে আমরা যখন পরাজয় করতে পারছি, আপনাদের মতো রাজাকারদেরও আমরা পরাজয় করতে পারবো ইনশাল্লাহ। জুলাই আগস্ট বিক্রি করে অনেক ফকির নির্বুত গরিবতী হয়ে গেছে। সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে এরা করেছে। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা যায়নি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আন্দোলন সৃষ্টি হয়েছে। ইউনুসের একটা পলিটিক্স ডিজাইন দিয়ে সাধারণ মানুষের বোকা বানানো হয়েছে, হয়ে মানুষের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি মনে করি এটা সন্ত্রাসী এবং জঙ্গলি হামলা। আর পাকিস্তান এবং আমেরিকার পুরো একটা চক্রান্ত করে এটা পুরো একটা পলিটিক্স ডিজাইন করে এগুলো করেছে। তাছাড়া এতে সরকারের কোনো নেই। আমি মনে করি যে এদেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, তাদের জানমাল রক্ষা করার ক্ষেত্রে তাকে আনবে, আবার আনার লেগে আন্দোলন সংগ্রাম করবে শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনা দেশে যা করে দিয়ে গেছে এটা কেউ ভুলতে পারবে না। আমরা এখনকার প্রজন্ম আমরা দেখেছি, আগে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, রাস্তা ছিল না, কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, মোবাইল ফোন ছিল না। শেখ হাসিনা একটা বার্তা দিল যে আমরা এই অ্যান্ড্রয়েড ফোন আমলিক সরকার দিয়েছে। তখন মানুষ অনলাইনে গুজব ছড়াই দিল, হ্যাঁ আমার বাপের টাকা দিয়ে আমি ফোন কিনেছি, শেখ হাসিনা কেমনে দিল? আর ভাই এখনো তো হুন্ডা কিনেছে বাপের টাকা দিয়ে, কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে? পেট্রোল পাম্পে কেন সিরিয়ালে দাঁড়িয়ে থাকে? একই ডিসকাউন্ট আনতে যায়, ডিসকাউন্ট আনতে যায় না, টাকা দিয়ে আনতে যায়। তাহলে সরকার থেকে তো এগুলো দিয়েছে আমাদের হাতে, এগুলো আমাদের হাতের মধ্যে কে পৌঁছে দিয়েছে? এগুলো সব আমলিক সরকারের অবদান। তাই দেশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনাকে দেশের মানুষই আবার আনবে। অল্প দিনের ভিতরে ভাই এইভাবে দেশ চলতে পারে না। আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল। এই দেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের ওয়ারিশ আওয়ামী লীগ, এই দেশের হকদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কখনোই বাংলাদেশ স্বাভাবিক সঠিকভাবে পরিচালনা হতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, ফিরে আসুক। আমরা প্রয়োজনে আবার আন্দোলনের জন্য আমরা মাঠে নামবো। আমরা দেখি আরো কিছুদিন দেখি এরা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, বাধ্যগত আমরা আওয়ামী লীগের জন্য আমরা বুকের রক্ত রাজপথে দিব এবং আন্দোলনে মাঠে নামবো। আমরা থাকবো আওয়ামী লীগের পাশে, আজীবন থাকবো। শেখ হাসিনার পাশে আগত যে পালায় গেল গা, এরপরে আস্তে আস্তে চোর ভরতাছে এই দেশে। রাতে 3টা বাজে রিক্সা চালায় পকেটে 700 টাকা 800 টাকা যা পাইছি তাই আলহামদুলিল্লাহ ঘরে নিয়ে বউ পোলাবেন নিয়ে খাইছি। এখন দেখা গেছে মনে করেন রাইতে 10টা বাজে গেল ঘর করে কুনসুমকে খাড়া করে লাইলো, কুনসুমকে থাবা দিয়া পকেটের টাকাটা লয়ে গেল, বউ বাচ্চা নিয়ে যে চলমু সেই টাকাটা কুনসুম লয়ে গেল। সবসময় আতঙ্কে থাকি, এটা দিন কন আর রাইট কন। ওই সময় মনে করেন কষ্ট হইলো, ওই 500-700 দিয়ে ডাইল ভাত বউ পোলাবেন নিয়ে খাইতে পারছি আওয়ামী লীগের সময়। এখন বিএনপির সময় এটা খাইতে পারতাছি না। এখন যা সঞ্চয় করতেছি দেখা গেছে সবসময় আতঙ্ক থাকি। এই নি চোরে ধরলো, এই নি ছিনতাইবাজি ধরলো, এই নি আমার এই 500 টাকা লয়ে গেল, সবসময় আতঙ্কে থাকি। গরিব মানুষের ভিতরে এখন ভয় কাজ করতেছে, কখন কে হামলাটা করলো। আপনার সাথে কি আমি একটা রাব ব্যবহার করতে পারবো? আপনি যদি আমার একটা সরকার দেন, আপনার পক্ষে সবাই কথা বলবো, কিন্তু আমি যে দিন মজুরি আমার পক্ষে কেউ কথা বলবো না। এই জামাত এখন রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করার অধিকার ওদের কে দিয়েছে? ওরা 1971 সালের রাজাকার। এই জামাত শিবির তখন পাকিস্তানের দালাল আসলো, এখনো তারা পাকিস্তানের দালাল। তারা তারেক রহমানের মেয়ের বিষয় উল্টা পাল্টা কথা বলে। আরে এই জামাতের আমির শফিকুর রহমান, তোমাকে তো আগে কোনোদিন চিনি নাই, তোমাকে দেখি নাই, শুনেছি তুমি নাকি অনেক শিক্ষিত। আরে তোমার দলের লোক সব মুরুক্ষর প্রমাণ করেছে। রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আরে যাদের মুখে লাগাম নাই তারা বহু কিছু বলতে পারে। আমি জামাত টামাত ভয় পাই না। আমার সৃষ্টি করছে আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ। এই রাজাকার ভয় পাই না। এটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে কোনো রাজাকারের ঐতিহ্য থাকবে না। যে মুক্তিযুদ্ধের ভাগ কেন সবাই চায়? কারণ সবাই এখন বুঝতে পারছে যে গৌরব করার মতো তাদের কাছে কিছু নাই। যখন পাকিস্তান হয়েছিল তখন জামাত ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছিল, ফলে এই রাষ্ট্র তৈরি করার তো তাদের কোনো ভূমিকা নেই। যখন বাংলাদেশ হয়েছিল তখনও জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করেছিল, ফলে বাংলাদেশ তৈরি করাতে তো তাদের কোনো গৌরব নাই। তারা কিন্তু আসলে না তৈরি করেছে পাকিস্তান, না তৈরি করেছে বাংলাদেশ। অর্থাৎ তাদের গৌরব কি? যুদ্ধের সময় তাদের যারা পূর্বপুরুষ বা তাদের যারা পুরনো নেতা এবং যারা কর্মী, তারা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে বিরোধিতা করেছিল। এটা কি গৌরবের বিষয়? এটা কি করে গৌরবের বিষয় হবে? তারা যে কিছুদিন আগেও ইয়েতে যেতেন না, কি বলে, শহীদ মিনারে যেতেন না, বলছেন দায়িত্ব পেয়েছি তাই গিয়েছি। মানে বুঝতে পেরেছেন, সিট পেলে সিটের জন্য করে, নিজের জন্য করে না, আদর্শের জন্য করে না। আসনটা গুরুত্বপূর্ণ, ক্ষমতাটা গুরুত্বপূর্ণ। তো এইটা তো ইসলামেও নাই। ইসলামের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ ভাবা যাবে না। তো যাই হোক, ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন হয়তো এগুলো নিয়ে আমরা কথা না বলি। কিন্তু একটা মজার প্রশ্ন করি, বলে না আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো শহীদ কেমনে হইল? ধরেন আপনার চাচা বা আমার চাচা কেউ শহীদ, উনি কি বাজারে গিয়ে শহীদ হয়ে গেছিলেন? বাজারে গিয়ে একটা লাউ কিনলেন, লাউটা খেলেন, শহীদ হয়ে গেলেন? ব্যাপারটা কি এরকম? তাকে কে হত্যা করেছিল? এটা জিজ্ঞেস করলে বলে হানাদার, নাম বলে না।
ভাসুরের নাম মুখে নিতে পারে না, কারণ ভাসুরের দেশের সাথে অনেক ভালো সম্পর্ক। থাকুক, কোনো অসুবিধা নাই, সে থাকতেই পারে। মানুষের রাজনীতি, অর্থনীতি, বহু কারণে সম্পর্ক থাকতে পারে না, পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, এটা আমি বিরোধিতা করি না। প্রশ্নটা হইলো নামটা পারে না কেন বলতে? বলে কে মারলো, কে শহীদ করলো, কিভাবে শহীদ হলো, বলে না। আচ্ছা বুঝলাম, যুদ্ধ করেছে, তো যারা যারা যুদ্ধ করেছে তালিকা দেন, আমরা মিলাই দেখি আপনাদের পরিবারে কারা কারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের তালিকা আছেন, অথবা কার সাথে কে যুদ্ধ করেছেন। নিশ্চয়ই আছে, নাম বলে না, কোনোদিন বলবে না আমার চাচা অমুক কিংবা আমার মামা অমুক মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, এটা বলবে না। বলবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। খুঁজতে খুঁজতে দেখবেন যে ছেলের, বউয়ের, চাচার, খালুর, ফুপার, নানা। এইভাবে বললে তো হবে না, এইভাবে চিন্তা করলে আমরা সবাই তো মানে আত্মীয় কারো না কারো। কিন্তু এই যে বলে যে যুদ্ধ করেছে, যুদ্ধটা কার সাথে করেছিল? বুঝলাম উনি শহীদ মুক্তিযোদ্ধা বা ওনারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অথবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জিতে ফেরত এসেছে। কার সাথে যুদ্ধ করে জয়লাভ করলো? জয়লাভ যে করলো, কিভাবে বুঝলো জয়লাভ করেছে? তাহলে কোথায় যেতে হবে জানেন? তাহলে যেতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে, কারণ জয় পরাজয়ের একটা স্বাক্ষর হয়েছে, ওই স্বাক্ষরের তারা বিরোধিতা করে। তাহলে যাকে উনি বলছেন যে আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, হয় তিনি জিতেছেন, নাহলে তিনি শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ তো পরাজয় হয় নাই। তো জয়লাভের ওইটা অস্বীকার করে, বলে না এটা হয় নাই। আবার যে মেরেছে তার নামও বলে না। কোথায় ঘাপলা বুঝতে পারেন? এই পরিপূর্ণ ঘাপলা নিয়ে আবার জাহিদ দাবি করেছেন এটাই হচ্ছে অ্যানিমলি, যে ওরা মাপ চাবে। মাপ কোথায় চাবে? অপরাধ কি করেছে এটাই তো বলে না। মাপ চাবে কিসের জন্য? আগে তো অন্যায় স্বীকার করতে হবে, মাপ তো পরের কথা। মাপ চাইলে কি মাপ হয়? গণহত্যার মাপ হয় কি করে? না, ওটা তো হয়ই না। কিন্তু তারপরে ধরেন, এটা তো আপনি বলবেনই, আমিও বলি, প্রথম কথা হচ্ছে মাপ চাইলেন, মাপ চাইলে মাপ হবে। তাহলে তো যে কোনো একটা কিছু করে এসে বলা যাবে যে হ্যাঁ ঠিক আছে, সরি, 24-এর ঘটনা। হ্যাঁ, তাহলে তো ভালো। তাহলে ওনাদেরকে যদি মাফ করে দেওয়া যায় তাহলে তো 24 সালে মাফ করে দেওয়া যাবে, তাই না? তো একই ধরনের অপরাধে ধরেন একদল মাপ পাবে, আরেক দল মাপ পাবে না, এটা তো হবে না। তার মানে বিরাট একটা অ্যানোমালি আছে, একটা আইনি জটিলতা আছে। আজকে আজিজ ভাই তো যথার্থই বলেছেন যে একটা আইন হয়েছে, যে আইনটা আবার উপদুষ্টু সাহেব করে গিয়েছেন, প্রধান উপদুষ্টু এবং তার উপদুষ্টু বলছেন, হ্যাঁ উপদুষ্টু, হ্যাঁ উপদুষ্টু, যারা দুষ্টু কাজ করে, মানে উপরে বসে থেকে দুষ্টু কাজ করে তারা উপদুষ্টু। হ্যাঁ, আর তারা তো গোটা জাতির উপদুষ্টু হয়েছিলেন। তো এমন দুষ্টু কাজ করেছেন, একটা চুক্তি করে গিয়েছেন না আমেরিকার সাথে, আধিপত্যবাদ বলে চিল্লাচিল্লি করেন। এই চুক্তিটা কি? এবং এই চুক্তির মধ্যে এটাও আছে, এটা বিরুদ্ধে বড় লেখা আছে এটা নিয়ে। হ্যাঁ, আজিজ ভাই এটা নিয়ে লিখেন, আমরা কথা বলেছি, আপনার মনে আছে যে চুক্তিটা হয়েছে সেদিন এখানে কথা বলেছিলাম। তো এবং ওই চুক্তি তখন প্রকাশিত হয় নাই, যতটুকু জেনেছিলাম ততটুকু নিয়ে কথা বলেছিলাম। কেন বলেছিলাম? এই যে সংসদে এতদিন সনদ, অনেক কিছু নিয়ে ওনারা অনেক গল্প করলেন, কথা বললেন, তর্ক করলেন। একটা দিন সরকারকে প্রশ্ন করেছেন যে এই চুক্তিটার ভবিষ্যৎ কি হবে? কারণ ওই বেলায় সব ঠিক, গাড়ি বেলায় সবাই টেবিল চাপড়ায়। হ্যাঁ, গাড়ি দিতে আপত্তি নাই, গাড়ি নিতে আপত্তি নাই, কারণ আগে তো গাড়ি কিনতে হতো। এখন তো সরকারের টাকা বলবে ইউএনের চেয়ে ছোট গাড়ি নিব না, মন্ত্রীর চেয়ে ছোট গাড়ি নিব না, ওর চেয়ে ছোট নিব না, ওর চেয়ে ছোট নিব না। ছোট গাড়ি নিবে না, কেমনে ছোট গাড়ি নিবে? এই যে ছোট ছোট আমাদের ভাইয়েরা বোনেরা, তারা যে আন্দোলনের পরে, যুদ্ধের পরে যে গাড়িতে চললেন, তাই না? এই গাড়িগুলো আমরা দেখেছি না, প্রাডো, তারপরে নোয়া, তারপরে আলফার্ড, তারপরে অনেক গাড়ির নামও জানি না ভালো করে, দূর থেকে চিনি না। আমি গাড়ির নাম জানি আসলে, কারণ এইসব গাড়ি দেখে আমরা এইসব গাড়ি দূর থেকে দেখে। ভিএট হচ্ছে ইঞ্জিনের সাইজ, মানে যে গাড়িতে ভিএট সিলিন্ডার থাকে সেই গাড়িকে ভিএট বলে। বিরাট গাড়ি, বিরাট ইঞ্জিন, ট্রাকের চেয়ে বড়, কিন্তু জানেন ট্রাকের চেয়ে বড়। এই যে ট্রাকের চেয়ে বড় ইঞ্জিনাল আরামদায়ক গাড়িতে চলে যে এলিয়ে পড়তেন, এগুলো না বড় ভাইরা দিয়েছিল। তো নির্বাচনের পরে বড় ভাইদেরকে বলেন দিতে, সরকারের টাকা কেন, জনগণের টাকা কেন? তো মুশকিল কোথায় বুঝতে পেরেছেন? অ্যানোমালি আছে। তার মধ্যে হচ্ছে যুদ্ধাপরাধ থেকে সরাসরি মাপ পেয়ে এমপিও তো হয়ে গিয়েছে। কিভাবে বিচার করবেন এখন? পারবেন না তো। কেমনে পারবেন? অতএব এটা থেকে যাবে কেন? কারণ এটা একটা মজার খেলা আর কি। এই খেলায় কোনো জয় পরাজয় নাই এখন, কারণ জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে 71 সালে। এখন যারা জিতেছে আর যারা হেরেছে তাদের পরের জেনারেশন ক্ষমতায়, অথবা তারও পরের জেনারেশন, এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা, তারা রাজনীতি করছেন। এখন তাদের কাহিনীটা কোথায় বুঝতে পেরেছেন? তারা এখন যার যার মতো করে ইতিহাসটা তৈরি করতে চায়, এবং এই জন্য নাম বলবে না কিন্তু শহীদ পরিবারের সন্তান, নাম বলবে না কিন্তু কার সাথে যেন যুদ্ধ করেছে। এই যে একটা অবস্থা তৈরি করেছেন, এটা কেন জানেন? তারা ইতিহাসকে এইভাবে একটা ধোঁয়াশার জায়গায় নিয়ে যেতে চান। কিন্তু এইখানে আই উড ডেফিনেটলি মেনশন দিস গভর্নমেন্ট, তারা কিন্তু পরিষ্কার বলেছিলেন যে ইতিহাসের কোনো বিকল্প নাই, এবং ইতিহাস যেখানে ছিল সেখানেই রাখতে হবে। যদি সেই জায়গাতে তারা জায়গাটাকে নিয়ে যেতে পারেন, ইতিহাসে যার যার জায়গাতে তাকে রেখে দিতে পারেন, লাইক এ পাজল, যে টুকরাটা যেখানে সেই টুকরাটা সেখানে বসিয়ে দিলে ছবিটা তৈরি হয়ে যাবে, এবং ওই ছবি আর কেউ তখন ভাঙতে পারবে না। ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা না করে ইতিহাসে যা হয়েছিল সেটাই যদি আমরা সবাইকে জানিয়ে দিই,
তাহলে আর কোনো বিতর্ক থাকবে না, যার যার জায়গা নির্দিষ্ট হয়ে যাবে, যে যেখানে সেখানেই থাকবে। আপনি যতই চেষ্টা করেন, ওই যে দুর্গার মূর্তির পায়ের তলে অসুর চিত হয়ে রয়েছে, অসুর চিত হয়ে থাকবে, অসুরের চেহারা যেখানেই বদলাক ও অসুরের চিত করা থাকবে। শয়তানের দিকে আমরা পাথর মারি না, আমরা দেখেন আমরা আমাদের মুসলিম ধর্মের বিশ্বাসে আমরা শয়তানের দিকে পাথর মারি। আপনি চিন্তা করে দেখেন তো, এই পাথর কিন্তু মারতেই হবে এবং ও মারা খাবেই ওইখানে পাথর। তো যে শয়তান সে আজীবন এই ইতিহাস পরম্পরায় এই পাথর ছুঁড়ে শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল। স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। এটি হলো বাস্তবতা। বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাত পেয়ে গেছে। কি রে কি, জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন, তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে উঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 ভিতর 18 লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে? পরিবর্তন কে গুনায় ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69 গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটছল উঠাইছিল, গুনায় ধরছে। 70 নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছে? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেয়, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চের তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সরদি উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালের প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে
সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন, তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধুর সে সত্য কথা বললো, আর আপনার তখন জন্ম হয় না, আপনি বলেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা, মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটতাকে, আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত, আমরা বাঙালির শান বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থান্বেষী মহল মনে করে 7ই মার্চের দরকার নাই, যা দরকার নাই, অসুবিধা কি না, যা লাগবে না, তোমরা যেভাবে 7ই মার্চকে উপস্থাপন করবো ও 7ই মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয় তাহলে এর পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নস্যাৎ করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে কিভাবে সংগ্রাম করতে হয়। মানুষ সংগ্রাম করেছে, এটাই যথার্থ। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলার মানুষ খুশিতে, ভয় পায় দেয় নাই। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে তিনি জালেমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, পারলে দেখুক একটা লোক যে সে কথা বলেছে। কেন পারে না? তখন কত নেতা ছিল বাংলাদেশে, কেন তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলে নাই? 7ই মার্চের সেই রেসকোর্স ময়দানে তখন পাকিস্তান হামলা করার জন্য পরিকল্পনা করেছিল। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনারা তো জনসভায় যাবেন না ভয়তে, আপনারা তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির ব্যাসাদ পেয়ে গেছে। কি একটা অবস্থা, হায় রে হায়। চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর 12 বার কারাবরণ করেছে, আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে, উপদেষ্টারা কেউ করেছে, সুধী মহাজন করেছে, কেউ করেছে, আপনি বলেন তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে, তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি। এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের গর্ব ইতিহাস। তারা তো ভুলে গেছে বীরঙ্গনাদের কথা, যে বীরঙ্গনারা কিন্তু এখনো বাংলাদেশে আছে, এখনো কিন্তু আমাদের মতো মুক্তিকামী নারীরা আছে, এখনো কিন্তু ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা আমি শুধু একটা ডাকের অপেক্ষা আছে সবাই। দেশে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এভাবে কি একটা দেশ চলতে পারে? সমস্ত কলকারখানা বন্ধ, গার্মেন্টস গুলি বন্ধ, সব বিকল হয়ে আছে। আজকে রিকশাওয়ালারা খেতে পায় না কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই। তাহলে তো মুক্তিযুদ্ধকে পারবেন আপনারা অমীমাংসিত বলতে? সেই 71 থেকে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত, আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে মানে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। যদি মুক্তিযুদ্ধ অমীমাংসিত হবে, আপনি আমার এই 4টা কথার উত্তর দেন। এই দেশে ভৌগোলিক সীমারেখা কিভাবে এখনো অলঙ্ঘিত রয়েছে? কিভাবে কোনো কক্সবাজার অন্যের হাতে, কেন এখন কক্সবাজার চলে গেল? কি কারণে চলে গেল? কি কারণে এখনো একটা যুদ্ধ বিমান বাংলাদেশে ঢুকতে সাহস পায় না? কার কারণে, কি জন্য? চাইলে কিন্তু সব ধ্বংস করে দেওয়া যায় না। 71 আমাদের জাতির ইতিহাস, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড 71, 71 এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকে তাহলে বঙ্গবন্ধু নামটা এলো কোত্থেকে? তার নাম তো শুধু শেখ মুজিবুর রহমান। আমাকে এই কথার উত্তর আগে দিতে হবে। 2 নম্বর কথা, তিনি যে বঙ্গবন্ধু কথাটা, এটা কি উনি নিজের নামের সাথে যুক্ত করেছিলেন? বাংলার লোক তাকে যুক্ত করেছিল। জাতির পিতাকে উনি নিজের গায়ে নিজে লাগিয়েছেন। কখন একটা মানুষ পিতা বলে?
কখন একটা মানুষ পিতা বলে, এবং সেটা হচ্ছে মানে সারা দেশের পিতা। যখন সবাই খেয়াল করেছে যে সে তো আমাদের পিতার মতো শাসন করে, আমাদের দেশকে পিতার মতো আগলে রেখেছে, সে জায়গাতেই তো বঙ্গবন্ধু এসেছে। এবং বঙ্গবন্ধুর যদি কোনো মানে ভূমিকাই না থাকবে, সারা পৃথিবীতে আমাদের বাদী দিলাম, পৃথিবীতে সারা আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন এরা কেন বলে জাতির পিতা এখনো? সেই কথা বলেন, বঙ্গবন্ধু কেন বলে?